নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব সিএইচএসএল পরীক্ষার 2024-এর 1 জুলাইয়ের প্রত্যেকটি শিফটের সব প্রশ্নগুলো। এখানে শুধু প্রশ্নগুলো নয়, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। লেটস স্টার্ট। ফার্স্টে আমরা দেখে নেব মৌলিক অধিকার সংবিধানের কোন অংশের অন্তর্ভুক্ত করা হয়েছে। উত্তর হয়ে যাবে তৃতীয় খণ্ড। ভারতীয় সংবিধানের সমস্ত অংশগুলো এখানে আলোচনা করা হয়েছে। পার্ট 1-এ আছে ইউনিয়নের অঞ্চলগুলোর সম্পর্কে, যেটা 1 থেকে 4 নম্বর পার্ট অবধি আছে। পার্ট 2-এ আছে নাগরিক প্রবন্ধ, যেটা আছে 5 থেকে 11 পর্যন্ত। পার্ট 3-এ আছে মৌলিক অধিকার, যা আছে 12 থেকে 35 পর্যন্ত। 5 পার্টে আছে রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান, যা আছে 36 নম্বর প্রবন্ধে। পার্ট 4-এর এতে আছে মৌলিক কর্তব্য, যা আছে 51 নম্বর ধারায়। পার্ট 5-এ আছে ইউনিয়ন, যা আছে 52 থেকে 151 নম্বর ধারায়। পার্ট 6-এ আছে রাষ্ট্রপ্রবন্ধ, যা আছে 152 থেকে 237 নম্বর ধারায়। পার্ট 7-এ আছে সংবিধানের 7ম সংশোধন আইন, যা আছে 1956 দ্বারা বাতিল করা হয়েছে। পার্ট 8-এ আছে কেন্দ্রশাসিত অঞ্চল, যা আছে 239 থেকে 242 নম্বর ধারা পর্যন্ত। পার্ট 9-এ আছে পঞ্চায়েত ধারা। পার্ট 9-এর এতে আছে পৌরসভা ধারা, যা 243 থেকে 243 ZG পর্যন্ত। পার্ট 11-এ আছে ইউনিয়ন ও রাজ্যগুলোর মধ্যে সম্পর্ক। পার্ট 12-এ আছে অর্থ সম্পত্তি চুক্তি মামলা, যা 264 থেকে 300A পর্যন্ত ধারাতে আছে। পার্ট 10-এ আছে ইউনিয়ন ও রাজ্যগুলির মধ্যে সম্পর্ক। পার্ট 12-এ আছে অর্থ সম্পত্তি চুক্তি মামলা, যা 264 থেকে 300A পর্যন্ত আছে। পার্ট 13-এ আছে ভারতের ভূখণ্ডের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং মিলন বন্ধন, 301 থেকে 307 নম্বর ধারায় আছে। পার্ট 14-এ আছে ইউনিয়ন ও রাজ্যের আর্টিকেল, যা 308 থেকে 323-এর অধীনে পরিষেবায় আছে। পার্ট 14-এর এতে আছে ট্রাইব্যুনাল আর্টিকেল, যা 323A থেকে 323B পর্যন্ত আছে। পার্ট বা খণ্ড 15-এ আছে নির্বাচন, যা 324 থেকে 329-এর A নম্বর আর্টিকেল পর্যন্ত আছে। নেক্সট। খণ্ড 16-এ আছে নির্দিষ্ট শ্রেণীর সাথে সম্পর্কিত বিশেষ বিধান প্রবন্ধ, যা 330 থেকে 342 পর্যন্ত আছে। খণ্ড 17-এ আছে সরকারি ভাষা, যা 343 থেকে 351 পর্যন্ত আছে। খণ্ড 18-তে আছে জরুরি বিধান প্রবন্ধ, যা 352 থেকে 360 নম্বর আছে। পার্ট 19-এ আছে বিক্ষিপ্ত প্রবন্ধ, যা 361 থেকে 367 নম্বর ধারায় আছে। পার্ট 20-তে আছে সংবিধান সংশোধন, যা 368 নম্বর ধারাতে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 368 সংবিধান সংশোধন করা যায়, এইটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 21-এ আছে অস্থায়ী ক্রান্তিকালীন এবং বিশেষ বিধান প্রবন্ধ, যা 369 থেকে 392 আর্টিকেল পর্যন্ত আছে। খণ্ড 22-এ আছে সংক্ষিপ্ত শিরোনাম সূচনা, হিন্দিতে অনুমোদন পাঠ এবং বাতিল ধারা, যা আছে 393 থেকে 395 ধারা পর্যন্ত। নেক্সট প্রশ্ন এসে তোমাদের এশিয়ান গেম থেকে। কি এসে দেখে নিই। এশিয়ান গেমস প্রথম কবে কোথায় অনুষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1951 সালে নয়াদিল্লিতে। এটি 1951 সাল থেকেই শুরু হয়, তাহলে কিন্তু তোমাদের এটা মনে রাখবে, 1951 সালেই শুরু হয়, প্রথম হয় আমাদের ভারতে। এরপরে এটি 1982 সালে নয়াদিল্লিতে ঘটেছিল, অর্থাৎ ভারতে এটি দুবার খেলা হয়েছে। 2022 সালে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হচ্ছে ঝাং ইউফেন কিউইয়াং, যিনি
চীনের বাসিন্দা। 2022 সালে ভারতের র্যাঙ্ক ছিল 4র্থ। এখানে কিন্তু তোমাদের এই পুরো এশিয়ান গেম নিয়ে আলোচনা করা হয়েছে, এটি তোমরা সব ভালো করে মুখস্থ করে নিও, কারণ এশিয়ান গেম থেকে এই একই প্রশ্ন হয়তো আর আসবে না, কিন্তু অন্য প্রশ্ন আসতে পারে, তাই তোমরা এটি পুরো ভালো করে দেখো। 2022-এ এশিয়ান গেমসে চীনের হাংজুইতে হয়েছিল। 2026-এ এশিয়ান গেম কোথায় হবে? হবে নাগোয়া, জাপানে। পরের প্রশ্ন, কোন দশকে ভারতের জনসংখ্যা কমেছে? উত্তর হয়ে যাবে 1921 সালের আদমশুমারিতে। 1911 থেকে 21-এর দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল নেতিবাচক। প্লেগ ও ম্যালেরিয়ার মতো মহামারীজনিত কারণে নারী মৃত্যুর হার হ্রাস ঘটেছে। 2021 সালে ভারতের জনসংখ্যার ইতিহাসে মহান বিভাজনের বছর হিসাবে চিহ্নিত। 1951 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.33% থেকে 1.25% থেকে হ্রাস পায়, তাই এটিকে বলা হয় ইয়ার অফ শর্ট ডিভিশন। তোমাদের এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে, ইয়ার অফ শর্ট ডিভিশন কোন বছরটিকে বলা হয়? তোমরা কিন্তু এখানে উত্তর দিতে পারবে 1951 সালটাকে। এইখানে এবার তোমাদের কোন বছরে জনসংখ্যা কত ছিল সেটি আলোচনা করা হয়েছে, তোমরা এটা একটু নিজেরা দেখে নিও, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি এবার টু দ্য পয়েন্টে প্রশ্নগুলো শুধু বলে দেবো, তোমরা কিন্তু এইগুলো পড়ো, এটা যেমন খুবই ইম্পর্টেন্ট। প্রথম আদমশুমারি হয়েছিল 1872 সালে লর্ড মেয়র শাসনকালে শুরু হয় এবং লর্ড রিপনের শাসনকালে 1981 সালে নিয়মিতভাবে আদমশুমারি শুরু হয়েছিল। এগুলো তোমরা একটু নিজেরা দেখে নিও। আমি পরের প্রশ্নে গেলাম। নেক্সট প্রশ্ন, কবে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছে? উত্তর হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী, 10ই এপ্রিল 1875 সালে। এখানে শুধু তোমাদের আর্য সমাজ নিয়ে প্রশ্নটা এসছে, কিন্তু আমি এখানে আরও তোমাদের আলোচনা করে দিচ্ছি, কারণ একটা সমাজ নিয়ে এসছে মানে অন্য সমাজ নিয়েও আসতে পারে, তাই আমরা জেনে নিই ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1828 সালে 20 আগস্ট রাজা রামমোহন রায় কলকাতায় এটি শুরু করেছিলেন। পরমহংস দল, এটি 1849 সালে বোম্বেতে দুর্গারাম মেহতাজি দাডোবা পাণ্ডুরং দ্বারা এটি শুরু হয়েছিল। মানব ধর্ম সভা ত্যাগ করার পর দাডোবা পাণ্ডুরং এই সংগঠনের নেতৃত্ব করেন। নেক্সট, পুনে জনসভা, এটি 1870 সালে মহাদেব গোবিন্দ রানারে প্রতিষ্ঠা করেন। সত্যশোধক সমাজ, এটি জ্যোতিবা ফুলে 24 সেপ্টেম্বর 1873 সালে প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রের পুনেতে। সত্যশোধক সমাজ মহারাষ্ট্রের জাতপাত বিরোধী আন্দোলন ছিল। এর মূল উদ্দেশ্য কী ছিল? এর মূল উদ্দেশ্য ছিল তথাকথিত নিম্ন বর্গকে তাদের শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত করা। নেক্সট, আত্মীয় সভা। আত্মীয় সভা 1815 সালে কলকাতায় রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। নেক্সট, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন 1 মে 1897 সালে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। ভারত সমাজের সেবক গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে প্রতিষ্ঠা করেন। এটা ইংলিশে হলো দ্য সার্ভেন্ট অফ সোসাইটি। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন। ধর্ম সমাজ 1897 সালে দেবধাতুর কলকাতায় এটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি, এটি উইলিয়াম জোন্স 1784 সালে প্রতিষ্ঠা করেন। তত্ত্ববোধিনী সমাজ, এটি দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে বেদ সমাজ, এটা বেদ সমাজটা আলাদা হবে, হ্যাঁ এখান থেকে এন্টারটা দিতে ভুলে গেছি, এটা আলাদা। বেদ সমাজ হচ্ছে কেশবচন্দ্র সেন 1864। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, মহাদেব গোবিন্দ রানাডে এবং ঐতিহাসিক B.R. ভান্ডারকর 1867 সালে 31 মার্চ বোম্বেতে এটি প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সাকেওয়া উৎসব উদযাপন করে? উত্তর হয়ে যাবে সিকিম। সিকিমের আর অন্যান্য উৎসবগুলো কী কী? লসুং, ড্রুপকা তেসি, বুমচু, সাগা দাওয়া, দাসিন
এবং ফাংলাপসোল। পরের প্রশ্ন, কোন রাজ্যে গ্রাম পঞ্চায়েত দেশের সম্পূর্ণ ডিজিটাল সাক্ষরতার সাথে গ্রাম পঞ্চায়েতে পরিণত হয়েছে? এটা উত্তর হবে কেরালা রাজ্যের পুলামপাড়া গ্রাম। এখানে এই গ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা এটি নিজেরা দেখে নিও। আমি পরের প্রশ্ন যাই। দাবা বোর্ড মোট কত বর্গক্ষেত্রে আছে? দাবা বোর্ডে মোট 64টি বর্গক্ষেত্র রয়েছে, যার মধ্যে 32টি কালো ও 32টি সাদা। এখানে তোমাদের দাবা বোর্ডের ছবি দেওয়া হয়েছে। মোট 32টি টুকরোর মধ্যে 2টি রাজা, 2টি মন্ত্রী, 4টি হাতি, 4টি উট, 4টি ঘোড়া এবং 8টি পেয়াদা আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় উপদ্বীপ কোন ভূমির অংশ ছিল? উত্তর হয়ে যাবে গন্ডোয়ানা ভূমি। এটি আটলান্টিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, ভারত, আরব, অস্ট্রেলিয়া, নিউগিনি এবং নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, মিমহ্যান্স কোন সদর দপ্তর কোথায়? এর ফুল ফর্মটা আমরা দেখিনি। এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স। এটি আছে ব্যাঙ্গালোরে। 1847 সালে ব্যাঙ্গালোরে লুনাটিক অ্যাসাইলাম নামে প্রতিষ্ঠিত হয় এটি। 1925 সালে সরকারি মানসিক হাসপাতাল থেকে 27শে ডিসেম্বর 1974 সাল থেকে এটি এই নামে পরিচিত হয়। পরের প্রশ্ন, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের এনজিটি চেয়ারম্যান কে? উত্তর হয়ে যাবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 20শে আগস্ট 2023 থেকে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান। এনজিটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি আইন ও বিচার মন্ত্রণালয়। পরের প্রশ্ন, নাগরিকত্ব সম্পর্কিত আইন কারা করতে পারে? উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ। সংসদে আইন দ্বারা নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণ করা হয়। নাগরিকত্ব আইন 2019 সালে হলো সংসদ কর্তৃক গৃহীত একটি আইন, যার দ্বারা 1955 সালে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে, যাতে 31শে ডিসেম্বর 2016 সালের আগে পাকিস্তানের, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। তোমরা কিন্তু এটা খুব ভালো করেই মনে রেখো। এই বিলটি নাগরিকত্ব প্রদানের জন্য ভারতে 7 বছরের বসবাসের প্রয়োজনীয়তা শিথিল করা হয়েছে। এবং এই সময়টিকে ভারতে মাত্র 5 বছর বসবাসে পরিণত করা হয়েছে। মানে আগে 7 বছর বসবাস করলে তবেই ভারতীয় নাগরিকত্ব পেত, কিন্তু এখন 5 বছর বসবাস করলে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে। পার্ট 2-এ আছে নাগরিকত্ব। এটি 5 থেকে 11 নম্বর সংবিধানের মধ্যে পড়ে। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে নাগরিকত্ব। 6-এ আছে পাকিস্তান থেকে ভারতের অধিবাসিত কিছু ব্যক্তির নাগরিকত্বের অধিকার। 7-এ আছে পাকিস্তানে চলে আসা কিছু লোকের নাগরিকত্বের অধিকার। 8-এ আছে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কিছু লোকের নাগরিকত্বের অধিকার। 9-এ আছে যারা স্বেচ্ছায় একটি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছে তারা নাগরিক নয়। যেহেতু আমাদের এখানে একটাই নাগরিকত্ব তোমাদের থাকা সম্ভব, ওই জন্য কেউ যদি বাইরের নাগরিকত্ব নিয়ে থাকে তাহলে তাদের ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হবে। 10-এ আছে নাগরিকত্বের অধিকারের ধারাবাহিকতা। 11 নম্বরে আছে সংসদ কর্তৃক আইন দ্বারা নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর আকৃতি কেমন? উত্তর হয়ে যাবে জিওয়েড, অর্থাৎ ছোট অক্ষ গোলাকার। এখানে একটু আমরা বেশি আলোচনা করে নিই। পৃথিবীর আকৃতি জিওয়েড। পৃথিবীর ব্যাসার্ধ 6371 কিমি। এর মেরু ব্যাস
12,714 কিমি। এর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। এর মেরু পরিধি 40,008 কিমি। এর মেরু পরিধি হচ্ছে এটা 4,008, নিরক্ষীয় পরিধি হচ্ছে 4,0,075 কিমি। এর ভর হচ্ছে 5.97 ইন্টু 10⁻²৪ টন। এর গড় ঘনত্ব হচ্ছে 5.52 জলের তুলনায়। এখানে পৃথিবীর আয়তন বলে দেওয়া হয়েছে। পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 4.6 বিলিয়ন বছর। এর ঘূর্ণন সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের সর্বোচ্চ গভীরতা হচ্ছে 11,033 মিটার। এটাকে বলা হয় মারিয়ানা ট্রেঞ্চ। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 8,848 মিটার মাউন্ট এভারেস্টের। প্রথমবারের মতো পিথাগোরাস নামে একজন পণ্ডিত বলেছিলেন যে পৃথিবী গোলাকার। পৃথিবী নীল বা জল গ্রহ হিসেবে পরিচিত। এখানে তোমাদের পৃথিবী সম্পর্কে আলোচনা করে দেওয়া হচ্ছে। এর ভূপৃষ্ঠ 71% জলে ভরা, 70% সমুদ্রের জল এবং 1% পৃষ্ঠে জল। পৃথিবী সূর্যের চারপাশে একটি ঘূর্ণন সম্পন্ন করতে 365 দিন সময় লাগে, আর তার অক্ষের চারদিকে ঘূর্ণন সম্পন্ন করতে 24 ঘন্টা সময় লাগে। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। পৃথিবী তার অক্ষের ওপরে পশ্চিম থেকে পূর্ব দিক থেকে ঘুরছে। এই কারণে পৃথিবীতে সূর্যোদয় পূর্ব দিকে হয়। পৃথিবী তার অক্ষের ওপর 23.5 ডিগ্রি এবং তার কক্ষপথের সমতলে 66.5 ডিগ্রি হেলে আছে। পৃথিবীর কক্ষপথের সমতলের দিকে কাত হওয়ার কারণে উত্তর মেরু অঞ্চলে 6 মাস দিন এবং দক্ষিণ মেরু অঞ্চলে 6 মাস রাত থাকে। সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন এবং তার অক্ষের দিকে কাত হওয়ার কারণে ঋতু পরিবর্তন ঘটে। নেক্সট প্রশ্ন, ডিএনএ কি? ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এমন একটি অণু যাতে জেনেটিক কোড থাকে যা প্রতিটি ব্যক্তির জন্য অনন্য। নেক্সট প্রশ্ন, বৃহৎ কথাকোষ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হয়ে যাবে হরিসেনা দ্বারা, যিনি একজন সংস্কৃত পণ্ডিত এবং কবি ছিলেন, যিনি খ্রিস্টীয় 4th শতাব্দীতে বসবাস করতেন। নেক্সট, বৃহৎ কথাকোষ হল প্রাচীন ভারতীয় লোককাহিনী এবং কিংবদন্তির একটি সংগ্রহ। হরিসেনা ছিলেন গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের দরবারের কবি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও হরিসেন আর একটি বই লিখেছিলেন সমুদ্রগুপ্তের ওপর, সেই বইটির নাম কি সেটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্ন, একটি দেশের বাণিজ্য ভারসাম্য বলতে কি বোঝায়? উত্তর হবে বাণিজ্য ভারসাম্য হলো একটি দেশের রপ্তানি মূল্য এবং আমদানি মূল্যের মধ্যে পার্থক্য। বাণিজ্য ভারসাম্য ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই হতে পারে। নেক্সট প্রশ্ন, কোন প্রাক্তন বিজেপি সভাপতিকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার 2023-এ দেওয়া হয়েছিল? উত্তর হয়ে যাবে জানুয়ারি মাসে 2024-এ পশ্চিমবঙ্গের বিজেপি প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখার্জি, যিনি মরণোত্তর পুরস্কার পেয়েছেন। অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা ঊষা উত্তুক দেশের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিকভাবে মেলে? এখানে উত্তর হয়ে যাবে সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হচ্ছে 5 বছরের পরিকল্পনা। প্রধানমন্ত্রী এর উদ্দেশ্য এখানে আলোচনা করা হয়েছে। প্রথম পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956 সালে, যেখানে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন। দ্বিতীয় পরিকল্পনা ছিল 1956 থেকে 1961 সালে, যেখানে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু এবং এর উদ্দেশ্য ছিল দ্রুত শিল্পায়ন ও সরকারি খাত। তৃতীয় পরিকল্পনা হচ্ছে 1961 থেকে 1966, এর প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু আর এর উদ্দেশ্য ছিল উন্নয়ন ও বৃদ্ধি।
পরিকল্পনার ছুটি, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিকল্পনার ছুটি ছিল 1966 থেকে 1969 সাল। কোনো সুনির্দিষ্ট পরিকল্পিত বাস্তবতা হয়নি, এর কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল না। চতুর্থ পরিকল্পনা হচ্ছে 1969 থেকে 1974। এর প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী এবং এর উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা এবং স্বনির্ভরতা। পঞ্চম পরিকল্পনা হচ্ছে 1974 থেকে 1978। এর প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। এর কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন ছিল এর মূল উদ্দেশ্য। রোলিং প্ল্যান হচ্ছে 1978 থেকে 1980। মোরারজি দেশাই, চরণ সিং, ইন্দিরা গান্ধী ছিল সেই সময় প্রধানমন্ত্রী এবং এর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদনশীলতাই ছিল এর মূল উদ্দেশ্য। এখানে শুধু প্রশ্নগুলো নয়, প্রত্যেকটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, যাতে এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন আছে সেটা তোমরা যেন অবশ্যই অ্যাটেম্প্ট করতে পারো। তাই অবশ্যই তোমরাকে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। ষষ্ঠ পরিকল্পনা হচ্ছে 1980 থেকে 1985 সাল। এর প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক মুক্তি। সপ্তম পরিকল্পনা ছিল 1985 থেকে 1990 সাল। প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী আর এর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প উৎপাদনশীলতার স্তর ছিল এর উদ্দেশ্য। অষ্টম পরিকল্পনা হচ্ছে 1992 থেকে 1997। প্রধানমন্ত্রী ছিল পি.ভি. নরসিংহ রাও আর এর উদ্দেশ্য ছিল শিল্পের আধুনিকীকরণ। নবম পরিকল্পনা হচ্ছে 1997 থেকে 2002। এর প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র বিমোচন। দশম পরিকল্পনা হচ্ছে 2002 থেকে 2007। এর প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী আর মনমোহন সিং। এর মূল উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিকরণ, প্রবৃদ্ধি এবং ন্যায়সঙ্গত উন্নয়ন। 11 নম্বর পরিকল্পনা হচ্ছে 2007 থেকে 2012। এই সময় প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং আর এর উদ্দেশ্য ছিল দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিকরণ বৃদ্ধি। 12 নম্বর পরিকল্পনা হচ্ছে 2012 থেকে 2017। এর প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং। এর উদ্দেশ্য ছিল দ্রুত আরও অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বৃদ্ধি। পরের প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে এমন রাজ্য যেখানে সমস্ত রাজ্যের মধ্যে বেশি অভিবাসীদের জনসংখ্যা বেশি। উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। 2011 সালে আদমশুমারি অনুসারে 20.9 মিলিয়ন মানুষ দুটি রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ ও বিহার থেকে রাজ্যের বাইরে চলে গেছে। এটি আন্তঃরাজ্য অভিবাসীর মধ্যে মোট সংখ্যা হচ্ছে 37%। অর্থাৎ এরা কর্মসূত্রের কারণে নিজেদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে বেশি চলে যায়। কোন রাজ্যে বেশি? উত্তরপ্রদেশ আর বিহার। আদমশুমারি অনুসারে 4টি রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশ ভারতের মোট আন্তঃরাজ্য অভিবাসীর 50% জন্য দায়ী। মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যক অভিবাসী গ্রহণ করে। এরপরে রয়েছে দিল্লি, গুজরাট, হরিয়ানা। দেশের আন্তঃরাজ্য অভিবাসীদের 50% মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে আছে। এটা তোমরা একটু নিজেরা দেখে নিও। আমি নেক্সট প্রশ্নে গেলাম। আন্তঃরাজ্য অভিবাসন, রাজ্যের সীমানা জুড়ে জনসংখ্যা চলাচল। উত্তরপ্রদেশ ও বিহার রাজ্যের আন্তঃরাজ্য অভিবাসন সবচেয়ে বেশি। উদাহরণস্বরূপ পাটনা থেকে লুধিয়ানা বা দিল্লিতে অভিবাসন। পরের প্রশ্ন, গায়ক দলের মেহেন্দি কোন ভাষার গায়ক? উত্তর হয়ে যাবে ভাংড়া, পাঞ্জাবির সঙ্গীত। 1960-এর দশকের শিখ পাঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে আধুনিক ভাংড়া সঙ্গীতে শেকড় রয়েছে। পরের প্রশ্ন, ভাটিয়ালি লোকসঙ্গীত কোথায় প্রচলিত? উত্তর হয়ে যাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উভয় গাওয়া হয়েছে। ভাটিয়ালি একটি নদী গান যা বেশিরভাগ নাবিকরা নদীর স্রোতে নামার সময় গায়। পরের প্রশ্ন, লাংবির কোন রাজ্যের অন্যতম প্রধান নৃত্য? উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। এটি রাজ্যের তেহরি গাড়োয়াল অঞ্চলে বিখ্যাত। এটি অনন্য নৃত্য। পরের প্রশ্ন, MS এক্সেলে গড় গণনা করার সূত্র? উত্তর হয়ে যাবে মাইক্রোসফট এক্সেলে 6টি মৌলিক সূত্র যা সাধারণত ব্যবহৃত হয়। একটি হয়ে যাবে সাম,
এটি কোষের একটি পরিসীমা যোগ করে করা হয়, এটি হলো তার উদাহরণ। দ্বিতীয় হচ্ছে গড়, তৃতীয় হচ্ছে ম্যাক্স, চতুর্থ হচ্ছে মিন, পঞ্চম হচ্ছে কাউন্ট, ষষ্ঠ হচ্ছে আইএফ। এইগুলো তোমরা কিন্তু নিজেরা পড়ে নিও, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এটাই ছিল তোমাদের মানে প্রথম পোস্টের লাস্ট প্রশ্ন, প্রথম শিফটের লাস্ট প্রশ্ন। এবার আমরা পড়ব দ্বিতীয় শিফটের। 2023-এ ক্রিকেটের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 5ই অক্টোবর থেকে 19শে নভেম্বর 2023-এ ভারতের 10টি শহরে। কোথায় কোথায়? আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, মুম্বাই এবং পুনেতে তোমাদের বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছিল। বিজয়ী দেশ ছিল অস্ট্রেলিয়া এবং রানার আপ ছিল ভারত। সিরিজে সেরা খেলোয়াড় ছিল বিরাট কোহলি। 2027-এ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আইসিসি বিশ্বকাপ 1987 সালে, 1996 এবং 2011 সালে অন্যান্য দেশের সাথে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। আইসিসি বিশ্বকাপ 1987, 1996 এবং 2011 সালে অন্যান্য দেশের সাথে ভারতে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু 2023-এ আইসিসি বিশ্বকাপ সম্পূর্ণরূপে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। 1983-তে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজক দেশ ছিল ইংল্যান্ড বনাম ওয়েলস, যেখানে বিজয়ী হয়েছিল ভারত। এই প্রথম কিন্তু ভারত বিশ্বকাপ জিতেছিল। তারপরে 2011 সালে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশে অনুষ্ঠিত হয়, যেখানে জিতেছিল ভারত। 1987 সালে ভারত ও পাকিস্তানে হয়েছিল। 1996 সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলা হয়েছিল। 2023 সালে ভারতে হয়েছিল, আর 2027-এ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে আর নামিবিয়া। 2031 সালে ভারত ও বাংলাদেশে ঘটবে প্রথম প্রথম হয়েছিল 1975 এবং দ্বিতীয় হয়েছিল 1979-তে। এখানে ওয়ানডে বিশ্বকাপ বিজয়ীদের তালিকা দেওয়া হয়েছে, যে কোন সালে কে কে বিজয়ী হয়েছিল। তোমরা এইটা অবশ্যই মনে রাখবে যে 1983 সালে ভারত জিতেছিল, যেখানে কপিল দেব ছিল অধিনায়ক, পরাজয় করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। আর 2011-তে ভারত, যেখানে অধিনায়ক ছিল MS ধোনি, এবং ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। 2024 আইসিসি T20 বিশ্বকাপ ইউএস এবং ওয়েলেসলিতে অনুষ্ঠিত হয়েছিল, বিজয়ী হচ্ছে ভারত। 2022-এ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল, বিজয়ী হয়েছিল ইংল্যান্ড। পরের প্রশ্ন চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে G20 শীর্ষক 2023-এর প্রধান সমন্বয়কারী কে? উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন শ্রিংলা। 2023 সালে ভারতের G20 প্রেসিডেন্ট প্রধান সমন্বয়কারী যার চেয়ারম্যান ছিল নরেন্দ্র মোদী। এখানে একটু বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা একটু নিজেরা এটা দেখে নিও। পরের প্রশ্ন আমি চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে বাদামি চালুক্য রাজবংশের ওপর কার নেতৃত্ব ছিল? উত্তর হয়ে যাবে বাদামি চালুক্যদের শেষ শাসক 8তম শতাব্দীতে রাষ্ট্রকূট সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূট দান্তি দুর্গ কর্তৃক উৎখাত হন। প্রথম পুলকেশী এবং তার বংশধররা বাদামি চালুক্য নামে পরিচিত। পরের প্রশ্ন কোন যন্ত্রের কোনো স্ট্রিং নেই? উত্তর হয়ে যাবে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, কর্ডোফোনস, ট্যাট ইনস্ট্রুমেন্ট বা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হলো বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যেগুলোতে স্ট্রিং যুক্ত থাকে।
এইগুলো তোমরা একবার নিজেরা দেখে নিও। বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে, তোমরা একবার নিজেরা এটা দেখে নিও। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিবৃতির ওপর ভিত্তি করে। এখানে আমরা প্রথম পঞ্চবার্ষিকী সম্পর্কে জেনে নিই। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এপ্রিলে 2051 সালে বাস্তবায়িত হয়েছিল এবং 1956 সালে মার্চ পর্যন্ত এটি স্থায়ী হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি হ্যারল্ড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রচুর প্রশ্ন এসছে, কী মডেলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতীয় সংসদের উপস্থাপন করেছিলেন। এটি মূলত কৃষিখাতের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। এটি সঞ্চয় বাড়ানোর ওপর আরও জোর দেওয়া হয়। এই প্রকল্পের লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার ছিল 2.1%, যেখানে অর্জিত বৃদ্ধির হার ছিল 3.6%। প্রথম পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। দ্বিতীয় পরিকল্পনা হয়েছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এটা আমরা আগেও আলোচনা করেছি, তাই তোমরা এইটা একবার শুধু চোখ বুলিয়ে নিও, তাই তোমাদের বারবার পড়লে মুখস্থ হয়ে যায় জিনিসটা। নেক্সট প্রশ্ন, সংবিধানের এই অংশটিকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়েছে। উত্তর হয়ে যাবে পার্ট 3। সংবিধানে পার্ট 3 অনুচ্ছেদে যা আছে 12 থেকে 35 মৌলিক অধিকারের বিশদ বিবরণ। ম্যাগনা কার্টা হলো এক ধরনের অধিকার যা সমস্ত প্রভুদের চাপে 1215 সালে ইংল্যান্ডের রাজা জন জারি করেছিলেন। এটি ছিল নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত প্রথম লিখিত রূপ। নেক্সট প্রশ্ন, নিচের কোন বইটি জ্যোতিবা ফুলের লেখা? উত্তর হয়ে যাবে দাসত্ব। সত্যশোধক সমাজ, যা মহারাষ্ট্রের পুনেতে 24শে সেপ্টেম্বর 1873 সালে জ্যোতিবা ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ ইউনুস কোনটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হয়ে যাবে গ্রামীণ ব্যাংক 1883 সালে। নেক্সট প্রশ্ন, কর্ণাটকের হাম্পি উৎসবের অপর নাম কি? উত্তর হয়ে যাবে বিজয়া উৎসব নামে পরিচিত। উৎসবটি বিজয়নগর সাম্রাজ্যে হয়েছিল। নেক্সট প্রশ্ন, নমামি গঙ্গে কর্মসূচির স্তম্ভগুলির মধ্যে কোনটি নয় যার লক্ষ্য জাতীয় নদী গঙ্গা দূষণ সংরক্ষণ এবং পুনর্জীবন কার্যভার হ্রাস করা? উত্তর হয়ে যাবে নমামি গঙ্গে কর্মসূচির প্রধান স্তম্ভ অবশ্যই হিন্দু অনুবাদ সহ এখানে রয়েছে। এখানে নমামি গঙ্গে কর্মসূচির প্রধান স্তম্ভগুলো এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে দেখে নিই 1 নম্বর, সুয়ারেজ ট্রিটমেন্ট ক্যাপাসিটি তৈরি করা। 2 হচ্ছে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট। 3 হচ্ছে পৃথিবী পৃষ্ঠ পরিষ্কার করা। 4 হচ্ছে জৈব বৈচিত্র্য সংরক্ষণ। 5 হচ্ছে বনায়ন বা বৃক্ষরোপণ। 6 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্ট মনিটরি। 7 হচ্ছে সচেতনতা। আর 8 হচ্ছে গঙ্গা গ্রাম। নমামি গঙ্গা কর্মসূচি এটি একটি কেন্দ্র সরকার কর্তৃক যা 20,000 কোটি রুপি বাজেটের সাথে যুক্ত। এটি জুনের 2014-তে একটি কি প্রোগ্রাম হিসাবে অনুমোদিত হয়েছিল। এর মূল লক্ষ্য কী ছিল? এর লক্ষ্য ছিল জাতীয় গঙ্গা নদীর দূষণ সংরক্ষণ এবং পুনর্জীবনের কার্যকরী যৌথ উদ্দেশ্য পূরণ করা। নেক্সট প্রশ্ন, তেরি মাটি কোন চলচ্চিত্রের গান? উত্তর হয়ে যাবে জাফরান। মনোজ মুনতাসির লিখেছেন। এটি সুর করেছেন
আর্কোপ্রভো মুখার্জি এবং গেয়েছেন বি প্রাক। এটি একটি দেশাত্মবোধক হিন্দি গান যা 1897 সালে সারা গরিশ যুদ্ধের ওপর ভিত্তি করে 2019 সালে ফিল্ম কেশরী এর সাউন্ড ট্র্যাকে সৈন্যদের প্রতি শ্রদ্ধা হিসাবে উপস্থাপিত হয়েছিল। পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন কি? উত্তর হয়ে যাবে দূষণের একটি প্রক্রিয়া যা ঘটে একটি হ্রদ বা নদী উদ্ভিদের পুষ্টিতে সমৃদ্ধ করতে, ফলে শ্যাওলা ও অন্যান্য জলজ উদ্ভিদের বৃদ্ধি ঘটে। নেক্সট প্রশ্ন, ব্রাউনিয়ার গতি কখন আবিষ্কৃত হয়? উত্তর হয়ে যাবে 1827 সালে ইংরেজ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন দেখেছিলেন যে জলে ঝুলে থাকা পরাগ বীজগুলো একটি অনিয়মিত ঝাঁক গতিতে সরে যায়। 1831 সালে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, আসামের শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে, মানে এখানে পার্টিকুলার প্রশ্নটা জানা নেই, ওই জন্য এসছে আসামের কোনো নৃত্য নিয়ে এসছে, তাই আমরা এখানে আসামের নৃত্যগুলো আলোচনা করে নিচ্ছি। 2000 এই নৃত্যটি ভারতের 8টি শাস্ত্রীয় নৃত্যের অন্তর্ভুক্ত ছিল। এই নৃত্যের প্রতিষ্ঠাতা হলেন মহান সাধক শ্রীমন্ত শঙ্করদেব। এই নৃত্যটি আসামের সাতরা নামক মাঠে পরিবেশিত হয়। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ এর বহুমাত্রিক দারিদ্র্য সূচক MPI রিপোর্ট অনুসারে কার জনসংখ্যার দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? 2022 সালে প্রথম রিপোর্ট অনুযায়ী বিহার, তারপরে ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ। কেরালা রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে কম দারিদ্র্য রয়েছে। বিহারের রাজ্যের জনসংখ্যার 51.91% বহুমাত্রিক দারিদ্র্য। দ্বিতীয়তে আছে 42.16, দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ। সর্বনিম্ন স্তরে আছে কেরালা, গোয়া, সিকিম। এটা তোমরা নিজেরা একবার চোখ বুলিয়ে নিও, আমি এটা আলোচনা করছি না, আমি নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেহেরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে NIM 14 নভেম্বর 1965 সালে উত্তরকাশী, উত্তরাখণ্ডে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোনটি ভারতে বাণিজ্যিক ফসল নয়? উত্তর হয়ে যাবে বাণিজ্যিক ফসলগুলো কী কী, তাহলে আমরা জেনে নিই। কফি, তুলো, পাট, মেস্তা, তৈলবীজ, আফিম, রাবার, আখ, চা, তামাক ইত্যাদি। আর খাদ্যশস্য কী কী? খাদ্যশস্য হচ্ছে গম, চাল, ভুট্টা, ডাল ইত্যাদি। বাণিজ্যিক কৃষিকে কৃষি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা শুধুমাত্র জীবিকা নির্বাহের উদ্দেশ্য না করে বাজারে বিক্রির জন্য উৎপন্ন করা হয়, তাদের বলা হয় বাণিজ্যিক কৃষি। পরের প্রশ্ন, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে শুরু হয়? উত্তর হয়ে যাবে এটি পল্লী উন্নয়ন মন্ত্রক 1 এপ্রিলে 1999 সালে শুরু হয়েছিল। এটি স্ব-সহায়তা গোষ্ঠীর মাধ্যমে গ্রামবাসীদের স্বকর্ম প্রদান করে। পরের প্রশ্ন, এখানে গ্রামের বিভিন্ন রকম প্রকল্প নিয়ে বলা হয়েছে, তোমরা নিজেরা এটা একবার পজ করে নিজেরা দেখে নিও। আমি পরের প্রশ্ন আলোচনা করছি। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধানে আত্মীকরণের সাথে সাথে ভারতকে একটি দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক, সার্বভৌম ও প্রজাতান্ত্রিক। এটি কবে হয়েছে? 26শে জানুয়ারি 1950 সালে। পরের প্রশ্ন, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলো সংবিধানে কোন অংশে রয়েছে? উত্তর হয়ে যাবে চতুর্থ অংশ। রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান আছে চতুর্থ অংশ, প্রবন্ধ 36-এ। 21 নম্বর, ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 ভারতীয় স্বর্ণপদক বিজয়ী কি? উত্তর হয়ে যাবে শুভম বিসলা। 10 মিটার এয়ার পিস্তলে সোনা পেয়েছে সায়াম। 10 মিটার এয়ার পিস্তলে মহিলা হিসাবে সোনা পেয়েছে
অভিনব এবং গৌতমী ভানুট। এইখানে আরও আলোচনা করা হয়েছে কে কিসে সোনা পেয়েছে, তোমরা এটা একবার নিজেরা দেখে নিও। আমি এটা আস্তে আস্তে তুলছি যাতে তোমরা নিজেরা একবার অন্তত চোখ বুলিয়ে নিতে পারবে। নেক্সট প্রশ্ন, এমএস এক্সেলের কলামে সর্বোচ্চ অক্ষর লেখা যেতে পারে। উত্তর হয়ে যাবে মাইক্রোসফট এক্সেলের প্রতিটা ঘরে 32,767 অক্ষরে পর্যন্ত সীমা আছে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটি তোমরা ভালো করে মনে রাখবে। যা পহল ভারতে ফিরে শিক্ষার জন্য শুরু তৃতীয় শিফট। সরি, এখানে এটা একটু ভুল হয়ে গেছে, এটা কাটা, এটি প্রিন্টিং এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তোমরা এখান থেকে হচ্ছে তৃতীয় শিফটের প্রশ্ন। প্রথম প্রশ্ন, 1956 সালে শিল্পনীতির সাথে সম্পর্কিত ভুল বিবৃতি কোনটি? এখানে সঠিকটা আলোচনা করা হয়েছে, তোমাদের ভুলগুলো দেওয়া হয়নি। 1956 দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি তৈরি করা হয়েছে। 1956 সালটি আমরা আলোচনা করে নিই। 1956 সালে শিল্পনীতি এটি একটি রেজলিউশন যা ভারতীয় সংসদে 1956 সালে এপ্রিল মাসে গৃহীত হয়েছিল। এটি ছিল ভারতের শিল্প উন্নয়নের প্রথম ব্যাপক বিবৃতি। এটিকে ভারতের অর্থনৈতিক সংবিধান বা রাষ্ট্রীয় পুঁজিবাদীদের বাইবেল হিসাবে গণ্য করা হয়। ভারতে 1956 সালের শিল্পনীতির মাধ্যমে 1948 সালের প্রথম শিল্পনীতি সংশোধন করা হয়। 1956 সালের নীতিতে সরকারি খাতের সম্প্রসারণ, এটি বৃহৎ এবং ক্রমবর্ধমান সমবায় খাত তৈরি করা হয় যা বেসরকারি শিল্পকে উৎসাহ করার অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় প্রশ্ন, কর্ণাটক সঙ্গীত শৈলীর জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে পুরন্দর দাস। কর্ণাটক সঙ্গীত, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা কর্ণাটক সঙ্গীতের শৈলীর ত্রিমূর্তি ত্যাগরাজ, মুথুস্বামী দীক্ষিতার এবং শ্যাম শাস্ত্রী। পুরন্দর দাসকে প্রায় কর্ণাটক শৈলীর জনক বলা হয়। এখানে কর্ণাটকের বিভিন্ন সঙ্গীত নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা একটু নিজেরা এটা দেখে নিও। আমি নেক্সট প্রশ্ন আলোচনা করছি, পরমানন্দের সাথে সম্পর্কিত প্রশ্ন এসেছিল, এটা নিয়ে আলোচনা করছি। কিছু পদার্থ আছে যা তরল গ্যাসে পরিণত করুন এবং আবার কঠিনে পরিণত করা যায়, এই প্রক্রিয়াকে বলে পরমানন্দ প্রক্রিয়া। যেমন উদাহরণ, দূষিত পদার্থের উদাহরণ অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, আয়োডিন, ন্যাপথলিন, শুকনো বর্ণ। ডিপোজিশন হলো একটি প্রক্রিয়া যেখানে একটি গ্যাস তরল না হয়ে কঠিনে পরিবর্তন হয়। তাহলে ডিপোজিশন কাকে বলে? তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসবে, ডিপোজিশন কাকে বলে? উত্তর হবে যেখানে একটি গ্যাস ডাইরেক্ট কঠিনে পরিণত হচ্ছে তাকে বলা হয় ডিপোজিশন। ঘনীভবন, ঘনীভবন কাকে বলে? বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় অণু রূপান্তরিতকে ঘনীভবন বলে। বাষ্পীভবন কাকে বলে? তরলের মুক্ত পৃষ্ঠ থেকে তরল থেকে বাষ্পে পরিবর্তনকে বাষ্পীভবন বলা হয়। হিমায়িত কাকে বলে? একটি পদার্থের পর্যায় পরিবর্তনের প্রক্রিয়া যেখানে একটি তরল একটি কঠিন পর্যায়ে পরিণত হয় তাকে বলা হয় হিমায়িত। ফিউশন, ফিউশন বলতে কি বোঝা হয়? কঠিন পদার্থকে তরল অবস্থায় পরিবর্তন করাকে ফিউশন বলে। প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় সবুজ কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে আইন ও বিচার মন্ত্রণালয়, আইন বিষয়ক বিভাগ। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি 18 অক্টোবর 2010 প্রতিষ্ঠিত হয়েছিল।
এটি জাতীয় সবুজ ট্রাইব্যুনাল আইন 2010-এর অধীনে করা হয়েছিল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরে ভারত হলো বিশ্বের তৃতীয় দেশ যেটি পরিবেশ সুরক্ষার জন্য একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করেছে। পরের প্রশ্ন, নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করে? উত্তর হয়ে যাবে ভরতমুনি। নেক্সট, ভারতের সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের কমিশনার কে? উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার শ্রী প্রবীণ কুমার শ্রীবাস্তব, 21শে জুলাই 2022 থেকে। এটি ভারত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সদর দপ্তর হচ্ছে নয়াদিল্লি। এস রাজীবকে 9 ফেব্রুয়ারি 2024-এ ভারতের মাননীয় রাষ্ট্রপতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার হিসাবে নিযুক্ত করেছেন। পরের প্রশ্ন চলে যায়। নেক্সট প্রশ্ন, যেসব জীবের মধ্যে মেরুদণ্ড পাওয়া যায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় মেরুদণ্ড প্রাণী। এটা খুবই সোজা, এরকম একটা দুটো চলে আসে। ভারতের প্রথমবারের মতো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের জন্য তীরন্দাজ দলে নির্বাচিত করে কত সালে? 1988 সালে। 2026-এর শীতকালীন অলিম্পিকে মিলান এবং কর্টিনা ডি আম্পেজো ইতালিতে হবে। শীতকালীন অলিম্পিক 2022-এ হবে বেজিং চীন। 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক হবে প্যারিস ফ্রান্স। 2020-তে হয়েছিল জাপান। 2028-এ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র। 2032-এ হবে ব্রিসবেন অস্ট্রেলিয়া। আর 10 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা নেক্সট প্রশ্ন, একটি ফুটবল মাঠের পরিধি কত? উত্তর হয়ে যাবে, এর দৈর্ঘ্য সর্বনিম্ন 90 মিটার এবং সর্বোচ্চ 120 মিটার। এর প্রস্থ সর্বনিম্ন 45 মিটার আর সর্বোচ্চ 90 মিটার। সিনিয়র ফুটবলের মাঠ 105 মিটার লম্বা এবং 68 মিটার অবধি চওড়া হতে পারে। এখানে তোমাদের এমনি একটা মাঠের ছবি দেখানো হয়েছে। এর সাইজ হবে 5 ফুটবল, 68 থেকে 70 সেন্টিমিটার। পরিধি হচ্ছে 27 থেকে 28 ইঞ্চি, 110 থেকে 450 গ্রাম। এর ওজন আর ব্যাস হবে 8.6 ইঞ্চি থেকে 9 ইঞ্চি। নেক্সট প্রশ্ন, ম্যান্ডামাস, এটা ম্যান্ডামাস হবে, এটা ইংলিশ থেকে বাংলায় করলে এরম চলে এসছে। ম্যান্ডামাসের রিট কোন মৌলিক অধিকারের আয়ত্তে আসে? উত্তর হয়ে যাবে সংবিধান প্রতিকারের অধিকার, যা আছে অনুচ্ছেদ 32-এ। সুপ্রিম কোর্ট ধারা 32 এবং হাইকোর্টে 226। মোট 5টি রিট জারি করতে পারে। 5টি রিট আমরা একবার দেখে নিই। হেবিয়াস কর্পাস হচ্ছে কেউ আটক বা কারাগারে থাকলে হেবিয়াস কর্পাস রিট জারি করতে পারে এবং আটককে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। কিউ ওয়ারেন্টো, যখন আদালত মনে করে যে একজন ব্যক্তিকে এই ধরনের একটি পদে নিয়োগ করা উচিত। যদি কোনো ব্যক্তিকে এমন কোনো পদে নিয়োগ করা হয় যার জন্য তিনি এন্টাইটেল নন, তাহলে আদালত একটি রিট অফ ওয়ারেন্টও জারি করতে পারে এবং ওই ব্যক্তিকে সেই পদে অধিষ্ঠিত হতে বাধা দিতে পারে। এই পিটিশনের মাধ্যমে এক ব্যক্তিকে বলা হয়। পরেরটা, নিষেধাজ্ঞা আদেশ একজন ব্যক্তিকে স্বেচ্ছাচারী প্রশাসন কর্ম থেকে রক্ষা করার জন্য প্রতিরক্ষার জন্য জারি করা যেতে পারে। 5 হচ্ছে ম্যান্ডামাস রিট কি আমরা দেখিনি। ম্যান্ডামাস রিট এর মাধ্যমে আদালত অফিসারকে তার এখতিয়ারের মাধ্যমে কাজ করার জন্য আদেশ দেয়।
উপদেশ সার্টিওরি রিট জারি করা হয় যখন হাইকোর্ট মনে করেন যে নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল তাদের ক্ষমতা বাইরে এমন একটি রায় বা আদেশ দিয়েছেন যা রায়ে ত্রুটি আছে। পরের প্রশ্ন, কোন নিবন্ধটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পাস হয় না? উত্তর হয়ে যাবে 169 রাজ্যগুলিতে আইন পরিষদের বিলুপ্তি বা সৃষ্টি। অনুচ্ছেদ 169 এ 168 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন সংসদ আইন দ্বারা এমন কোনো রাজ্যের আইন পরিষদকে বিলুপ্ত করতে পারে যেখানে এই জাতীয় কোনো কাউন্সিল নেই, বা যে কোনো রাজ্যের এই জাতীয় পরিষদ গঠনের জন্য বিধান করতে পারে। একটি আইন পরিষদ যদি সেই রাজ্যের বিধানসভা এবং তার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোট প্রদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দ্বারা সেই বিধান পরিষদের জন্য একটি প্রস্তাব পাশ করে। এখানে আছে সরল সংখ্যাগরিষ্ঠতা। সরল সংখ্যাগরিষ্ঠতা বলতে আমরা বুঝি এর অর্থ হলো 50% বেশি সদস্যের সংখ্যাগরিষ্ঠতা যা হাউসে উপস্থিত আছে। এটা আছে অনেক। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এর অর্থ হচ্ছে হাউসের মোট সদস্যের সংখ্যার 50% বেশি সংখ্যাগরিষ্ঠতা। অনুচ্ছেদ 249 এ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা আছে। এটি উপস্থিত বা ভোট প্রদানকারী 2/3 সদস্যদের সংখ্যাগরিষ্ঠতাকে বোঝানো হয়। এটি রাজ্যের তালিকার আইন তৈরি করার জন্য সংসদকে ক্ষমতায়নের জন্য রাজ্যসভার একটি প্রস্তাব পাস করতে ব্যবহৃত হয়। অনুচ্ছেদ 368 অনুসারে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এর অর্থ হলো 2/3 সদস্য সংখ্যাগরিষ্ঠ যা হাউসের মোট সদস্য সংখ্যার 50% বেশি দ্বারা সমর্থিত। এটি প্রধানত সংবিধান সংশোধনী বিলগুলো বেশিরভাগের জন্য ব্যবহৃত হয়। 268 ধারা অনুযায়ী বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্লাস সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা 50% রাষ্ট্রীয় অনুমোদন এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় যখন কোনো সংবিধান সংশোধন করা হয় বা কাঠামো পরিবর্তন করা হয়। অনুচ্ছেদ 61-তে কী আছে? অনুচ্ছেদ 61-তে আছে অনুযায়ী বিশেষ সংখ্যাগরিষ্ঠতা হলো একটি হাউসের মোট 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে বোঝানো হয়। এটি ভারতের রাষ্ট্রপতিকে সরানোর জন্য এটি ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, হকিতে বল বাতাসে উড়িয়ে দিলে তাকে কি বলে? তাকে বলে চিপ পাস। হকিতে বিভিন্ন ধরনের পাস ব্যবহার হয়। পুশ পাস। পুশ পাস কি? এতে খেলোয়াড় হকি স্টিকের সাহায্যে বলটিকে মাটিতে সামনের দিকে ঠেলে দেয়। হিট পাস। এতে বলটি দ্রুত আঘাত করে দলের অন্য খেলোয়াড়কে পাঠানো হয়। স্কুপ পাস। এতে খেলোয়াড় তার লাঠির সাহায্যে মাটি থেকে বলটিকে তুলে সামনের দিকে পাঠায়। চিপ পাস, এটা আমাদের প্রশ্ন ছিল। চিপ পাস হচ্ছে এতে বলটিতে বাতাসে নিক্ষেপ করা হয় এবং সর্বোচ্চ মৌলিক সংযোজনের জন্য দলের খেলোয়াড়ের কাছে পাঠানো হয়। রিভার্স স্টিক পাস। এতে বলটি লাঠির অপ্রধান দিক থেকে অন্য খেলোয়াড়ের কাছে পাঠানো হয়। এরিয়াল পাস। এতে বলটি দলের অন্য খেলোয়াড়ের কাছে পৌঁছানোর জন্য উচ্চ বায়ুমণ্ডলে উড়িয়ে দেওয়া হয়। পরের প্রশ্ন, পূর্বঘাটের সমস্ত শৃঙ্গের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? উত্তর হয়ে যাবে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিঙ্গাদাগা চূড়া, যার উচ্চতা হচ্ছে 1680 মিটার। এটি কোথায় আছে? এটি আছে অন্ধ্রপ্রদেশে। পূর্বঘাটের গড় উচ্চতা হচ্ছে 600 থেকে 610। পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ বিন্দু হচ্ছে ধূপগড়। অন্যদিকে পশ্চিম ঘাটে যেখানে উচ্চতা সাধারণত 915 থেকে 1220 মিটার পর্যন্ত, কিছু জায়গায় এটি আছে 2440 মিটার ছাড়িয়ে যায়। পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। লোডাবেতা পিক 2637 মিটার। পূর্বঘাটে আরমাকোন্ডা, জিন্দাদাগা শিখর, জাভাদি পাহাড়, পালাকোন্ডা রেঞ্জ, মহেন্দ্রগিরি পাহাড় পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। আর আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং উপদ্বীপ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, কোন ঋতুতে হোলি
পালিত হয়? উত্তর হবে বসন্ত ঋতুর আগমনে হোলি পালিত হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। কার্তিক মাসে অমাবস্যা দিনে দীপাবলি উৎসব পালিত হয়। রাখি বন্ধন পালিত হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমীতে রাম নবমী উৎসব পালিত হয়। শিবরাত্রি 2024 ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হয়। পরের প্রশ্ন, সম্পদ নির্মূল তত্ত্ব কে প্রস্তাব করেন? সম্পদের নিষ্কাশন তত্ত্ব কে দেয়? উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি 1867 সালে সম্পদ নিষ্কাশনের অনুমান প্রস্তাব করেছিলেন, যা দাবি করেছিলেন ভারত থেকে সব টাকা তুলে নিচ্ছে ব্রিটেন। তিনি তার দরিদ্র এবং ভারতের ব্রিটিশ শাসন গ্রন্থে এই তত্ত্বটি প্রকাশ করেন। 1701 সালে ব্রহ্মোদয় নামে পরিচিত ছিল। এই ব্রহ্মোদয় কি? উত্তর হয়ে যাবে ব্রহ্মোদয় ছিল করমুক্ত ভূমি, যা মধ্যযুগীয় ভারতে ব্রাহ্মণদের দান করা হয়েছিল এর একক জমি বা পুরো গ্রাম হিসাবে। চোল বংশের সময় কৃষি জমির প্রকারভেদ ছিল নিম্নরূপ, দেখে নিন। ব্রাহ্মণদের জমি দেওয়া হতো, ভেল্লাগায় যা অব্রাহ্মণদের জমি, দেবদান মন্দিরকে দান করা জমি, পল্লীচ্ছদম জৈন প্রতিষ্ঠানকে দান করা জমি। পরের প্রশ্ন, ভারতের স্বাস্থ্য সেবা ব্যবস্থা কত স্তরে সংগঠিত? উত্তর হয়ে যাবে প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় স্তরে। প্রাথমিক স্তরে হচ্ছে উপকেন্দ্র বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএইচসি আছে। মাধ্যমিক স্তরে হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার এবং ছোট উপজেলা হাসপাতালগুলো। আর মেডিকেল কলেজ জেলা এইমস হাসপাতাল সহ তৃতীয় স্তর। পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নিচের কোন নৃত্যশৈলীটি প্রাচ্যের শাখা নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কথাকলি। ফোর্থ শিফটে এখানে ধারা আলোচনা করা হয়েছে। আজকের প্রশ্ন তোমাদের এই পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।